স্কুটি ব্রেক চেপে মাথা তুলে এক দৃষ্টিতে সামনে থাকা একটি বার্গার শপের দিকে তাকিয়ে আছে 22 কি 23 বছরের যুবতী। সব নয়, বলা যায় ভ্রাম্যমান বার্গারের দোকান। দেখতে কিছুটা ছোট্ট টাঙের মতো, তবে নিখুঁত হাতে তৈরি করা রং তুলির কারুকার্যে দোকানটা মোহিত লাগছে। মাথায় লম্বা সেপ হ্যাট পরিহিত সুদর্শন যুবকটি হাসি মুখে সবার দিকে বার্গারের প্যাকেট এগিয়ে দিচ্ছে। নীল লস্কায় কারুকার্য করা গাড়ির ভেতরে থাকা সুদর্শন যুবকটি এই মুহূর্তে স্কুটিতে বসা মেয়েটির দিকে দৃষ্টি নিজের ওপর বেঁধে রেখেছে। মেয়েটি কপালের মাঝে ভাঁজ ফেলল, ধীর হাতে মাথায় থাকা কালো হেলমেটটি খুলে স্কুটি হাতলে ঝুলিয়ে রাখল। স্কুটি স্ট্যান্ড নামিয়ে নেমে পড়ল স্কুটি থেকে, ধীর পায়ে এগিয়ে গেল দোকানটির দিকে। যেতে যেতেই চোখ বুলিয়ে নিল চারপাশটা। নদীর ধারের এমন খোলামেলা জায়গাতে মানুষের আনাগোনা তেমন নেই বললেই চলে, তবে ছেলেটির দোকানের সামনে বেশ অনেক ক্রেতার ভিড় দেখা যাচ্ছে। মেয়েটি অবাক হলো, ভাবল এমন একটি জনশূন্য নির্জন জায়গায় কেন দোকান দিয়েছে লোকটা। জনসমাগমে হয়তো দোকানটিতে খদ্দেরের ঢল সামলে ওঠা যেত না, আরো ভালোই হতো, আয়ও ভালোই হতো। ভাবতে ভাবতেই দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে রইল মেয়েটি। যুবক মাথা তুলে তাকে দেখতেই মিষ্টি হাসি দিয়ে ভারী কণ্ঠে জিজ্ঞাসা করল, গুড আফটারনুন ম্যাম, বলুন কিভাবে সাহায্য করতে পারি। আমাদের মেনুতে পাবেন বার্গার, শার্মা, পিৎজা, পাস্তা এবং স্যান্ডউইচ, চা এবং কফি। মেয়ে চুপচাপ তাকিয়ে রইল যুবকটির দিকে। এত সুন্দর গুছিয়ে কোনো ফাস্টফুড বিক্রেতা কথা বলতে পারে তা হয়তো মেয়েটির অবগত ছিল না। মেয়েটিকে মূর্তির ন্যায় নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে বিব্রত হলো যুবক। চোখে থাকা চিকন ফ্রেমের চরকোনা চশমাটি হাতের কবজির সাহায্যে ওপরে ঠেলে দিল। গলা খাকারি দিয়ে মুখে হাসি টেনে বলল, ম্যাম অর্ডারটা। টনক লড়ল মেয়েটির। গলায় থাকা জর্জেট ওড়নাটি টেনে গলা দৃশ্যমান করল। একটি ঢোক গিলে মাটিতে দৃষ্টি রেখেই ইতস্তত করে বলল, শর্মা আর কফি। যুবক তার মিষ্টি হাসি মুখে রেখে হাতের ইশারায় সামনে থাকা ছোট্ট ছোট্ট ছাতার নিচে রাখা ছোট টেবিল দেখিয়ে দিয়ে বলল, ওখানে গিয়ে বসুন, এক্ষুনি আমরা সার্ভ করছি। মেয়েটি পিছন ফিরে লক্ষ্য করল 6টি ছোট ছোট ছাতার নিচে ছোট্ট একটি গোল টেবিল রাখা। টেবিলের দুই প্রান্তে দুটো ছোট্ট কাঠের চেয়ার। মেয়েটি একটি চেয়ার টেনে সেখানে বসলো, নজর দিল গাড়ির দিকে। যুবকটির সাথে আরো দুজন সেখানে কাজ করছে, একজন ছেলে আর অপরজন মেয়ে। যুবকটি মাঝে মাঝেই তাদের নির্দেশনা দিচ্ছে। কিছুক্ষণের মাঝেই যুবকটি নিজে এসে মেয়েটির অর্ডারকৃত শর্মা এবং গরম কফি পরিবেশন করলো। স্মিত হাসিতে বলল, কোনো কিছুর প্রয়োজন হলে অবশ্যই জানাবেন। মেয়েটি কৌতূহলবশত মুখ ফসকে জিজ্ঞাসা করেই ফেলল, আচ্ছা, আপনি দোকানটা এমন নিরিবিলি ফাঁকা জায়গায় দিয়েছেন কেন? দোকানটা জনসমাগম এলাকায় দিলে বেচাকেনা আরো ভালো হতো। ছেলেটি হাসলো, মুখে হাত দিয়ে হাসি নিয়ন্ত্রণ করে শান্ত স্বরেই বলল, দোকানটি জনসমাগম এলাকায় হলে আপনি নদীর পাড়ে বসে এইভাবে নদীর জলে কলকল আওয়াজ আর পাখির ডাকের তৈরি শব্দ তরঙ্গ শোনার সুযোগ পেতেন না। বাতাসে মিষ্টি সুবাস নিঃশ্বাসের সাথে হৃদয় ছুঁতে পারত না। সবুজে ঘেরাও বন দেখে চোখের তৃপ্তি হতো না। থামল যুবতী, পলকহীন চেয়ে রইল সাদা কুকিং অ্যাপ্রনের সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটির দিকে। ছেলেটি মুখে হাসি নিয়েই প্রস্থান করল। যুবতী আবারও চোখ বুলিয়ে নিল চারপাশটা। সত্যি তো, ব্যস্ত শহরে ফুটপাতের ধারে দোকানে বসলে এত এত প্রশান্তি মিলত না। যানবাহনের বিকট শব্দ আর বাতাসের ধুলোবালি রপ্ত। নদীর অপর প্রান্তের চেয়ে কফির কাপে চুমুক দিল মেয়েটি। ছোট ছোট চুমুকে কফি শেষ করে শর্মা মুখে তুলে নিল। তৎক্ষণাৎ চোখের পাতা এক হয়ে গেল যুবতীর। মুখ নাড়িয়ে তৃপ্তির সহিত শর্মাটি গিলল সে। মুখের ভঙ্গি দেখে মনে হলো এর আগে সে কখনো এত স্বাদের শর্মা মুখে তোলেনি। খাবার শেষ করে
উঠে দাঁড়ালো, বেল মিটিয়ে স্কুটি স্টার্ট দিল। আকাশে সূর্য নেই, তবে এখনো আধার নামেনি। মুহূর্তটা বেশ রোমাঞ্চকর। নদীর পাশে এমন একটি মুহূর্ত কাটানো সত্যি মনোমুগ্ধকর। যুবতী চারিপাশটা আরো একবার চোখ বুলিয়ে বুক ফুলিয়ে শ্বাস টানল। ঘাড় ঘুরিয়ে ভ্যান গাড়ির দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। গাড়িটির উপরে বড় একটি নস্কাকৃত সাইনবোর্ড আঁকানো, আঁকাবাঁকা বর্ণে লেখা টেক্সট অফ লাভ। ঠোঁট নাড়িয়ে শব্দ উচ্চারণ করতেই ঠোঁট প্রসারিত হলো যুবতীর। স্কুটি ঘুরিয়ে রওনা হলো বাড়ির উদ্দেশ্যে। আপনাকে এখানে আবারও আশা করিনি। আপনি তো জনসমাগম এলাকা পছন্দ করেন, তবে এমন নিরিবিলি নদীর পাড়ে শুধু শর্মা আর কফি খেতে এসেছেন দেখে অবাক হলাম। কুকিং অ্যাপ্রন পরিহিত সুদর্শন যুবকের কণ্ঠে এমন শব্দ চয়ন পছন্দ হলো না চেয়ারের গা ছেড়ে বসে থাকা যুবতীর। ইতস্তত করে ঘাড় নামিয়ে এদিক ওদিক দেখতে লাগলো। পাশেই উৎসুক চাহনিতে যুবকটি তার দিকেই তাকিয়ে আছে। মেয়েটি একটি ঢোক গিলে আমতা আমতা করে বলল, আজ শর্মা খাবো না, আজ বার্গার আর চা খাবো। ছেলেটি হাসলো। সে হাসির কারণ হয়তো ছেলেটি নিজেরও অজানা। অকারণে হাসা লোকগুলো যেন একটু বেশি ভয়ঙ্কর হয়। নিজের হাসি দিয়ে বিপরীতে দাঁড়িয়ে থাকা মানুষকে এরা সহজে ঘায়েল করে দেয়। ঠিক এমনই হলো মেয়েটির সাথে। মেয়েটি ঘাবড়ে ছোট্ট একটা ঢোক গিল, চোখ মুখ কুঁচকে বলল, হাসছেন কেন আপনি? হাসছেন কেন আপনি? আর আপনার চেহারা সুরত তো খারাপ না, তাহলে এখানে এইসব স্ট্রিট ফুড বিক্রি করেন কেন? যুবতীর কথায় যেন ছেলেটির হাসির মাত্রা বৃদ্ধি পেল। সে খণ্ড খণ্ড তৈরি শব্দে প্রাণ খুলে হাসল। নিজের বেগতিক হাসি থামাতে মুখে হাত দিল, জোরে শ্বাস টেনে বলল, দাঁড়ান, আপনার খাবার নিয়ে আসি আগে, তারপরে বলছি। কথাটি বলে হাসতে হাসতেই স্থান ত্যাগ করল যুবক। কিছুক্ষণ পর বার্গার 2 কাপ চা হাতে হাজির হলো। 1 কাপ চা নিয়ে মেয়েটির বিপরীতে থাকা চেয়ারটিতে বসলো। মেয়েটি ছোট্ট ছোট্ট চোখে তাকিয়ে দেখছে। সে চায়ে একটি চুমুক দিয়ে বলল, ধরেন আমি বেকার, তাহলে কি আপনি আমাকে বিয়ে করবেন? চমকে উঠল মেয়েটি। চোখ ফেরে শটান মেরুদণ্ড সোজা করে ফেলল। চেনা না জানা না একটি স্ট্রিট ফুডের দোকানদার তাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে। ছেলেটার নামটাও তো সে জানে না। মেয়েটি বিস্ফোরিত কণ্ঠে বলল, মানে কি বলছেন এসব? যুবতীর এমন মুখভঙ্গি বেশ আনন্দ দিল ছেলেটিকে। সে ঠোঁট প্রসারিত করে বলল, আপনার নাম্বারটা যেন কি ভুলে গেছি, আরেকবার বললে ভালো হয়। আরো এক দফা চমকে উঠল মেয়েটি। কি বলছে ছেলেটি এসব? সে তো তার নাম ছেলেটিকে কখনো বলেইনি। তাহলে ভুলে যাবার প্রশ্ন আসছে কোথা থেকে? যুবতীর নড়াচড়া না দেখে ছেলেটি এক ভুরু উঁচিয়ে ইশারায় তার নাম বলতে বলল। যুবতী অন্ধকার মুখে বলল, আমি আপনাকে আমার নাম কখনো বলিনি। ছেলেটি ভাবুক মুখেই বলল, আচ্ছা, সমস্যা নেই, এখন বলুন। তীরা। ছেলেটি আলতো ঠোঁট মেলল, মাথা নাড়িয়ে বলল, মিস তেরা, আমি বলেছি সাপোজ আপনার সাথে আমার বিয়ের কথা ঠিক হলো, তারপরে আপনি জানতে পারলেন আমি বেকার, কিন্তু দেখতে শুনতে নায়কের মতো, তাহলে কি আপনি আমাকে বিয়ে করবেন? তীরা কোনা চোখে তাকালো ছেলেটির দিকে। তার উত্তর কি হওয়া উচিত ভাবতে লাগলো। হয়তো উত্তর না হবে, কারণ দিন শেষে সকল মেয়েই প্রতিষ্ঠিত স্বামী চায়, যেন সে লোক সমাজে বুক ফুলিয়ে বলতে পারে, এটা হলো আমার স্বামী। আর আমার স্বামী একজন জজ, ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা একজন সফল উদ্যোক্তা। সেক্ষেত্রে একজন বেকার ছেলেকে জীবন সঙ্গী হিসেবে কোনো মেয়েই চায় না। তীরা চুপ রইল। তার নীরবতা দেখে আবার ঠোঁট প্রসারিত হলো ছেলেটির। সে তীরাতে নিবদ্ধ, গভীর দৃষ্টি আরো গভীর করল। শান্ত শীতল কণ্ঠে বলল, প্রতিষ্ঠিত ছেলেকে জীবনসঙ্গী হিসাবে চাওয়া দোষের কিছু নয়। আমি প্রতিষ্ঠিত হতে পারিনি, এটা আমার ব্যর্থতা।
আমার পরিশ্রমের কমতি। দিন শেষে কোনো মেয়েই চায় না তার একটি শখের পূরণের জন্য তার স্বামীকে নিজের বাবার কাছে হাত পাততে হোক। কোনো স্ত্রী চায় না সুস্থ সবল প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও তার স্বামী নিজের বৃদ্ধ বাবার উপরে নির্ভরশীল থাকুক। তাই আপনি উত্তরটা নির্দ্বিধায় দিতে পারেন। তীরা মাথা নাড়িয়ে বলল। না। ছেলেটি দীর্ঘশ্বাস ছেড়ে বলল। চাকরি পাচ্ছি না, বেকার। আমি কতদিনই বাবা মায়ের বোঝা হয়ে থাকবো। বাবারও তো শক্তি ফুরিয়ে আসছে, তাই ভাবলাম যতদিন চাকরি না হচ্ছে কিছু একটা করা যাক। রান্না বান্না ভালোই পারি, তাই এই কাজটা শুরু করলাম। মধুনয়নে চেয়ে রইল তীরা সামনে বসে থাকা যুবকের দিকে। ছেলেটি উঠে নিজের মাথার হাড় ঠিক করতে করতে বলল। আচ্ছা, কোনো কিছুর প্রয়োজন হলে জানাবেন। তৎক্ষণাৎ প্রশ্ন করল তীরা। আপনার নামটা? ছেলেটা চলে যেতে যেতে ঘুরে তাকালো, ভুরু উঁচিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল, গম্ভীর ভঙ্গিতে বলল। রাজন্য। নাম বলা শেষে রাজন্য চলে গেল। তীরা ফিসফিস করে দুবার উচ্চারণ করলো, রাজন্য। এখানে প্রায় প্রতিদিন আসা যাওয়া হতো তীরার। হয়তো কোনো মায়ার টানে সে রোজ গোধূলি বেলায় হাজির হতো এখানে। প্রতিদিন তাকে এখানে আসতে দেখে আলতো হাসি দেখা যেত রাজন্যর মুখে। প্রতিদিন রাজন্য নিজে এসে খাবার দিয়ে যেত তীরাকে। সাথে মুচকি হাসিটা ছিল খাবারের শেষে মিষ্টি মুখ করার মতো। এই মুচকি হাসিটা যেন রোজ রোজ তীরাকে এখানে টেনে আনার মূল কারণ। একদিন সেই হাসির সাথে যোগ হলো কিছু শব্দ। তীরা, আপনার রোজ রোজ এখানে আসা আমি কিন্তু একদম ভালো চোখে দেখছি না। পাশ থেকে কঙ্কালে ন্যায় শুকনো বৃদ্ধ হাসমত চাচা ফোড়ন কেটে বললেন। রাজন্য, বাবার হাতে এই জাদু সলঙ্গে এই হাতে টাইনা নিয়ে আহে। রাজনের মুখে ফুটে ওঠে তার অন্যতম বৈশিষ্ট্য সেই মুচকি হাসি। হাসমত চাচা ভাষা অনুকরণ করে সে তীরার দিকে তাকিয়ে বলল। জাদুটা হাতের নয় গো চাচা, জাদুটা অন্য কিছুর, আমি বুঝবার পারি। বলে ফিরে যায় নিজের ভ্রাম্যমান খাবারের দোকানে। পুলকিত মনে হাসি ফোটে তীরার ঠোঁটে। লজ্জায় দিশেহারা হয়ে যায় সে। আর এক মুহূর্ত সেখানে বসার সাহস পায় না। কোনো মতে বিল মিটিয়ে সেদিনের মতো ছুটে পালায় তীরা। বেশ কিছুদিন গোধূলি বেলা অতিবাহিত হলো। মাত্রা অতিরিক্ত জ্বরের কবলে পড়ে সে গোধূলি বেলায় নদীর পাড়ে বসে প্রিয় মুচকি হাসিটা দেখা হলো না তীরার। সুস্থ হতেই সবার প্রথমে ছুটে এলো খালাকৃত সেই নদীর পাড়ে। ফুরফুরি মেজাজে নদীর পাড়ে হাজির হতেই থমকে গেল তীরা। টেস্ট অফ লাভ লেখা সে ভ্রাম্যমান খাবারের দোকানটি দূর দূরান্ত অবধি কোথাও চোখে পড়ল না তীরার। নদীর পাড়ে একটি বড় মেহগনি গাছের নিচে বসে আছে অভুক্ত কঙ্কালের মতো শুকনো হাসমত চাচা। তীরা নিষ্ক্রিয় অনুভূতিতে ধীর পায়ে এগিয়ে এলো হাসমত চাচার কাছে। হাসমত চাচার সামনে হাঁটু গেড়ে বসলো, অবিচল স্বরে ডাকলো তাকে। চাচা, চাচা, ও চাচা। ঘুমে ঝিমোতে থাকা হাসমত চাচা লাফিয়ে উঠলেন, সামনে তাকিয়ে তীরাকে দেখে হাসি দিলেন, বললেন। আরে তুমি এতদিন কই ছিলা? স্বাভাবিক স্বরে উত্তর দেয় তীরা। চাচা, একটু জ্বরে পড়েছিলাম। বলছি, এখানে খাবারের গাড়িটা কোথায় জানো? তীরার আঙুল অনুসরণ করে পাশে চাইল বৃদ্ধ, দুর্বল স্বরে বলল। ওহ রাজন্য বাবা, ওই তো বড় চাকরি পাইছে, এই জন্য এখানে আর বয় না। মেলা বড় চাকরি পাইছে, হ্যাঁ, মেলা বেতন। বিস্মিত তীরা আবারও চমকে উঠল। রাজনু চাকরি পেয়েছে? মুখে অচিরেই এক ফসলা হাসি দেখা গেল। হাসমত চাচার কাছ থেকে উঠে এসে নদীর পাড়ে পা মেলে বসলো। আজও আকাশে সূর্য নেই, সন্ধ্যা নামবে নামবে করছে। আকাশের দিকে চেয়ে উষ্ণ নিঃশ্বাস ফেলল তীরা। প্রসারিত ঠোঁটগুলো এখন আগের অবস্থানেই আছে। নদীর জলে তাকিয়ে দেখতে পেল নিজের রুক্ষ মুখশ্রীর প্রতিবিম্ব। বাস্তবতা মেনে নেওয়া শিখেছে আরো আগেই, তাই
আবেগ হানা দেয়নি মনে, তবে যা হানা দিয়েছে তা সবকিছুর ঊর্ধ্বে। গোমুট অনুভূতিগুলো গলার কাছে দলা পাকিয়ে রইল তীরার। তবুও মুখ থেকে একটি শব্দ খরচ করতে মন চাইল না। সে এই মুহূর্তে দূরত্ব চায়, সবকিছু থেকে, শব্দ থেকে, অনুভূতি থেকে, নিজের থেকে। স্ত্রীর চোখের মনি নিগাড় হলো নদীর জলে ক্ষণে ক্ষণে কেঁপে ওঠা নিজের প্রতিবিম্বতে। সহসা তার প্রতিবিম্বের পাশে কারো প্রতিবিম্ব দৃশ্যমান হতেই মৃদু কেঁপে উঠল তীরা। নিঃশ্বাসের গতি বৃদ্ধি পেল, শীতল হয়ে গেল সারা অঙ্গ। চোখে বিস্মিত আর ঠোঁটে আলতো হাসি চকচক করে উঠল তীরার মুখশ্রীতে। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকানোর সাহস পেল না সে। যদি এটা কোনো ভ্রম হয়,